দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সাথে আছি আমি এস আব্দুল শাকুর। বিশ্বে ৮০ কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশে সেই সংখ্যাটি ১,৩০,০০,০০০-এরও বেশি। বোঝাই যাচ্ছে যে পুরো বাংলাদেশিদের মধ্যে এই সংখ্যাটা কিন্তু প্রায় ১০ ছুঁই করছে। এটা এখন একটা সময় মহামারীর রূপ ধারণ করেছে। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, আমরা সবাই জানি ১৪ নভেম্বর সারা পৃথিবীব্যাপী এই দিবসটি পালন করা হয়। আমরা আমাদের আজকের এই দিবসে আজকের হ্যাপেনিং পয়েন্টে বিষয়বস্তু ঠিক করেছি সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার, এবং আজকের আয়োজনে একজন বিশেষ মানুষ আমাদের সঙ্গে আছেন, খুব পরিচিত মানুষ। আমরা তাকে স্বাগত জানাতে চাই, অধ্যাপক অরূপ রতন চৌধুরী। আপনার নামের সাথে অনেক বিশেষণ আমি এখানে পেয়েছি, কিন্তু আমরা আপনাকে একজন স্বাস্থ্য কথক হিসেবে অনেক বছর ধরেই কিন্তু দেখে আসছি। আপনি দাঁতের স্বাস্থ্য নিয়ে কাজ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের প্রথমেই হয়তো জানার ইচ্ছা জাগবে, যদিও ডায়াবেটিস খুবই পরিচিত একটা শব্দ, আসলে ডায়াবেটিস জিনিসটাই বা কি? আসলে ডায়াবেটিস একটা বিপাকজনিত রোগ, যেটা আমাদের শরীরে ইনসুলিন ঘাটতির জন্য হয়ে থাকে। তবে ডায়াবেটিস একসময় বলতো মধুমেহ, আর এক সময় বলতো বহুমূত্র রোগ, এবং নানানভাবে সেটাকে চিহ্নিত করা হতো। তো এখন যেটা ডায়াবেটিস আমরা বর্তমান এই শতাব্দীতে দেখছি সারা পৃথিবীতে, সেটাকে এখন বিজ্ঞানীরা বলছেন একটা মহামারী, এপিডেমিক হয়ে যাচ্ছে। এক সময় দেখা যেত ডায়াবেটিসটা শুধুমাত্র এক শ্রেণীর লোকের মধ্যে হয়, যারা ধনী এবং অনেক যারা প্রচলিত ছিল যে ধনী মানুষের অসুখ। হ্যাঁ, তারা ভোজন বিলাসী হয়, অনেক খান, মোটা থাকেন, ওজন বেশি, রাইট। এবং যাদের পরিবারে ডায়াবেটিস আছে তাদের বংশগতভাবে ডায়াবেটিস হবেই। কিন্তু এখন দেখা যাচ্ছে ডায়াবেটিস যে কোনো সময়, যে কোনো বয়সে, যে কোনো কেউই হতে পারে, এবং তাই হচ্ছেও। গ্লোবাল যে পরিবর্তনগুলো হচ্ছে আমাদের সারা বিশ্বে, এখন পরিবর্তন হচ্ছে যেটা আমাদের মধ্যে ফাস্ট ফুডের প্রচলনটা বেড়ে যাচ্ছে, তাই না? এই যে কোমল পানীয়গুলো, যেগুলো সফট ড্রিঙ্কস, আর ছেলেমেয়েরা এখন ঘরে বসে শুধু কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো কমে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, কায়িক পরিশ্রম কম করছে। এইসব হচ্ছে প্রধান কারণ ডায়াবেটিসের। তার জন্য এখন ডায়াবেটিসটা এখন এপিডেমিক হয়ে যাচ্ছে। প্রতিটা পরিবারে একজন না দুজনের ডায়াবেটিস এখন ঘরে খুবই কমন একটা বিষয় হয়ে গেছে। আমরা প্রত্যেক বছরই জানি যে 14ই নভেম্বর এটাকে আমরা পালন করে থাকি সারা বিশ্বে ডায়াবেটিস দিবস হিসেবে। এবং 14 নভেম্বর তারিখে পালনে আরেকটা উদ্দেশ্য আমি বলে দিই, যেটা দর্শকরা হয়তো শুনলে অবাক হবেন। এই 14 নভেম্বর তারিখটা ঠিক করার পিছনে কিন্তু বাংলাদেশ ডায়াবেটিস সমিতি একটা ভূমিকা আছে। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি বাংলাদেশ সরকারকে তখন অনুরোধ জানিয়েছিল তখন জাতিসংঘে, যাতে এই দিবসটা প্রতি বছর পালন করা হয়, এবং শেষ পর্যন্ত সেটা পালন করা শুরু হয় কিন্তু। এবং আমাদের এখানে দেখা গেছে যে প্রতি বছর এটা 14 নভেম্বর তারিখে পালনের আরেকটা উদ্দেশ্য ছিল যে এই 14 নভেম্বর তারিখে ফ্রেডরিক বান্টিং নামে একজন চিকিৎসক জন্মগ্রহণ করে, চার্লস, যারা ইনসুলিন আবিষ্কার করলো, যেটা ডায়াবেটিসের মহৌষধ ইনসুলিন আবিষ্কার করেন, এই আমাদের ফ্রেডরিক বান্টিং, তার জন্মদিন হচ্ছে 14 নভেম্বর। এই জন্য এই দিনটাকে সিদ্ধান্ত না হয় যে প্রতি বছর এই দিনটাকে ডায়াবেটিস, বিশ্ব ডায়াবেটিস দিবসে পালন করা হয়। দারুণ। বাংলাদেশে আমরা গত কয়েক বছর ধরে কিন্তু দেখি যে নিয়মিতভাবেই এটাকে খুব বড় কলেবরে সচেতনতা বৃদ্ধি সহ নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়, এবং প্রত্যেক বছর একটা করে প্রতিপাদ্য কিন্তু থাকে। সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার, এটি এবছরের প্রতিপাদ্য। এই বিষয় সম্পর্কে একটু জানতে চাইব। এটা হচ্ছে যে আমরা বলছি যে মানে আমাদের বলা হয় যে সুস্বাস্থ্যই হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং, ইংরেজিতে বলছে ওরা। আইডিএফ, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটাকে স্লোগান করেছে ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং। এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতি বছর যখন এটা দিবসটি পালন করে তখন এটা বাংলাতে তর্জমা করা হয় আমাদের জনসাধারণের সহজভাবে বোঝার জন্য। সেটা বলা হচ্ছে সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার। আমরা যদি আমাদের লাইফস্টাইল, যেটা আমাদের যে জীবন ব্যবস্থা, সেটাকে যদি আমরা স্বাস্থ্যসম্মত রাখতে চাই, সেটা হলে ডায়াবেটিসকে অনেক ক্ষেত্রে প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায়। তো এই জন্যই এবার স্লোগানটা বলা হচ্ছে যে সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার। এখন সুস্বাস্থ্য থাকতে গেলে আমাদের কি কি করতে হবে, এইটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় আর কি। এখন দেখেন, ডায়াবেটিসের এই স্লোগানের সাথে এবার ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ডায়াবেটিস প্রতিরোধের জন্য 3টা ক্রাইটেরিয়া কথা উল্লেখ করেছে, গাইডলাইন। Right. একটা বলছে, প্রথমে বলছে ডোন্ট স্মোক, ধূমপান করবেন না। একেবারেই করা যাবে না। এই নিয়ে পরবর্তী আরও কথা বলবো। আর দ্বিতীয় বলছে যে লুজ ওয়েট, ওজন কমাতে হবে। মানে ওজন কমানো মানে যিনি মুটিয়ে গেছে তাকে কমাতে বলা হচ্ছে। যার ওজন, বয়স এবং তার উচ্চতা অনুযায়ী ঠিক আছে, সেটা ঠিক আছে। আরেকটা থার্ডলি বলছে যে স্টে অ্যাক্টিভ। অ্যাক্টিভ থাকলে তো আসলে মনে হয় যে স্বাস্থ্যটা, অতিরিক্ত স্বাস্থ্য কমানোটা হয়ে যায়। ওই যে আমি বললাম একটু আগে যে আমরা এখন এত বেশি মানে ডিজিটালাইজড হয়ে গেছি যে আমরা কম্পিউটার আর মোবাইল ছাড়া আমরা কোথাও বাইরে যেতে চাই না। এখন ঘর থেকে বেরিয়ে যে আমরা রেস্টুরেন্টে খাবার, সেটারও দরকার হয় না। অনলাইনে অর্ডার দিলে খাবার চলে আসে, বাসায় চলে আসে, ফাস্ট ফুড। তো এই যে জীবন ব্যবস্থা একটা পরিবর্তন হচ্ছে, এইটার জন্যই কিন্তু ডায়াবেটিসটা বাড়ছে। এখন ওই 3টা যে ক্রাইটেরিয়ার কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্রিভেন্ট করতে গেলে এই 3টার উপরে জোর দিতে বলছে। এই 3টার উপরে জোর দেওয়া। এবং আরেকটি কথা বলে রাখি, সেটা আমাদের দর্শকরা শুনলে খুশি হবেন। এখন এই 3টাকে যদি আমরা মেইন মোটো হিসেবে লাইফটাকে গাইড করতে পারি, তাহলে কিন্তু 75% ডায়াবেটিসকে প্রিভেন্ট করা যায়। ধরেন আপনার একটা ঝুঁকি আছে ডায়াবেটিস, কারণ আপনার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, আপনার বাবা মার আছে, এবং আপনি একটু মোটাসোটা। এখন যদি আপনি এই ক্রাইটেরিয়া ফলো করে আজকের থেকে লাইফস্টাইল মডিফাই করেন, পরিবর্তন করেন জীবন ব্যবস্থা, তাহলে কিন্তু আপনি ডায়াবেটিসটাকে 75% কমিয়ে আনতে পারবেন ঝুঁকিটা। আমরা খুব ছোট থেকেই জানতাম যে শৃঙ্খলায় জীবন। এটা কিন্তু ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, যিনি বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা, তার স্লোগানই ছিল ডিসিপ্লিন ইজ লাইফ। এই জন্য বারডেম হাসপাতালের দেয়ালে দেয়ালে লেখা আছে শৃঙ্খলাই জীবন। ওকে, আমরা একটা জিনিস জানি যে ডায়াবেটিক যখন হয় তখন তার সাথে অন্য অনেক রোগের একটা সংমিশ্রণ তৈরি হয়, অথবা সেই রোগগুলোকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। অনেক রোগের মাঝে আমরা যদি দাঁতের কথা বলি, যেহেতু আপনি এই সেক্টরে একজন খ্যাতিমান মানুষ, নিঃসন্দেহে আপনার কাছে এই প্রশ্নটাই হয়তো করা যৌক্তিক। দাঁতের স্বাস্থ্যের সাথে ডায়াবেটিক্সের একটা দারুণ সম্পর্ক আছে এবং এটা নিয়ন্ত্রণ করা মনে হয় তুলনামূলকভাবে অন্য রোগের চেয়ে একটু কঠিন। যদি এটা একটু বলতেন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখেন, ডায়াবেটিসের অনিয়ন্ত্রণ থাকলে 5টা জটিলতা হয়। বিজ্ঞানীরা বলছেন, এখন গবেষণা 5টা জটিলতার মধ্যে একটা হচ্ছে যে হার্ট ডিজিজ, আরেকটা হচ্ছে যে আপনার ব্রেন স্ট্রোক, আরেকটা হচ্ছে যে কিডনি ফেলিওর, আরেকটা হচ্ছে রেটিনোপ্যাথি, চোখে অন্ধত্ব, আরেকটা হচ্ছে নেফ্রোপ্যাথি, আরেকটা হচ্ছে বার্জাস ডিজিজ, যেটা পা কেটে ফেলতে হয়, বিকেগ্রিন হয়, এবং ষষ্ঠ আরেকটা জটিলতার কথা এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, 6th কমপ্লিকেশন, এবার নতুন আসছে, এটাই হচ্ছে মাড়ির রোগ। আমাদের যে মাড়ি, যে গাম, এইটাতে একটা ডিজিজ হয় যেটার নাম হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ। আমরা অনেকেই কিন্তু বুঝি না। অনেক সময় দাঁত ব্রাশ করতে গেলে ব্লিডিং হয় না, ব্লাড যায়, আবার অনেকে মুখে দুর্গন্ধ হয়, অনেকের দাঁত নড়ে যায়। এইসব কিন্তু পেরিওডন্টাল ডিজিজের কারণে হয়। এই পেরিওডন্টাল ডিজিজটা হচ্ছে মাড়ির এক ধরনের প্রদাহ। প্রদাহ মানে আমাদের যে নর্মাল গামটা আছে, আমি যদি আয়নার সামনে আমার মাড়িটা দেখি, তাহলে তো দেখবো যে সফট একটা মাড়ি, এখানে কোনো ফোলা নাই, রেডিশ না, কোনো সোয়ালেন নাই, এবং দাঁতও নড়ছে না, তাহলে হেলদি গাম। কিন্তু যে মাড়ি থেকে রক্ত পড়ছে ব্রাশ করলেই, বা শক্ত ফল বা কোনো কিছু খেলে, এবং যে মুখের থেকে দুর্গন্ধ হচ্ছে, এবং যেখানে একটা দুটা দাঁত নড়ে যাচ্ছে, সেটাই মানে হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ আছে। এখন ডায়াবেটিস বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে যে যাদের এই মুখের রোগ আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না। ধরেন একটা রোগীকে ডাক্তার সাহেব ইনসুলিন দিচ্ছেন বা ট্যাবলেট দিচ্ছেন, ওষুধ, এবং তাকে বলছেন তুমি রোজ প্রাতঃভ্রমণ করো বা যখনই করো তুমি একটা ব্যায়াম করো, এবং তাকে বলছেন যে একটা ডায়েটিশিয়ানের কাছে একটা ডায়েট চার্ট নিয়ে নেন, যে আপনি কখন কি খাবেন, আপনার বয়স, আপনার উচ্চতা এবং ওজন দেখে আপনি একটা ডায়েট চার্ট করে দেবে নিউট্রিশনিস্ট, যেটাকে আমরা পথ্যবিদ বলি, তার ওই ডায়েট চার্ট দিয়ে দেয়। তাহলে এই 3টা নিয়ম পালন করলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু দেখা যায় অনেক রোগীর এই 3টা নিয়ম পালন করার পরেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। কারণটা কি? কারণ আমি রোগীকে মুখ হা করতে বলি নাই, আমি মুখটা পরীক্ষা করি নাই। মুখটা হা করলে আমরা দেখতে পাবো যে তার মুখে অসংখ্য প্রদাহ, যেটা হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ, যেটার কারণে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না। তখনই ডায়াবেটিসোলজিস্ট বা এন্ডোক্রিনোলজিস্ট আমাদের কাছে রেফার করেন। করলে পরে যখন ডেন্টিস্টের কাছে সে আসে, আমরা
মাড়ির রোগটা তার ট্রিটমেন্ট করে দিই, তাকে সুস্থ করি, মুখের স্বাস্থ্যকে সুস্থ করি, তখন দেখা যায় ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসছে। এই গবেষণাটা আমিও করেছি এবং পৃথিবীর আমাদের এই অন্যান্য- আলোচনা চলবে, আমরা একটা ছোট বিরতিতে যাই। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আপনারা আছেন, সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার, এটি আমাদের আলোচনার বিষয়। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার, আজ বিশ্ব ডায়াবেটিক্স দিবসের এই প্রতিপাদ্য নিয়েই আজকে আমাদের সাজানো আয়োজনে অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী আছেন। তার সঙ্গে যে আলোচনা ছিলাম সে আলোচনা আমরা যুক্ত হই। বিরতিতে যাওয়ার আগে আমরা আসলে ডায়াবেটিক্সের সাথে দন্ত রোগের যে একটা যোগসূত্র আছে সেগুলো নিয়ে কথা বলছিলাম। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করতে ইচ্ছা করছে যে আপনি বলছিলেন যে 5টা বড় বড় কারণ রয়েছে, তার মধ্যে প্রথমেই বলছিলেন ধূমপানের কথা। আসলে ধূমপান কিংবা তামাকজাত যে পণ্যগুলো ব্যবহার করে তার সাথে দাঁতের রোগের সম্পর্কটা কি? আচ্ছা, প্রথমেই হচ্ছে যে তামাকটার সঙ্গে মুখের রোগের সম্পর্কটা হচ্ছে আমাদের দেশে ম্যাক্সিমাম যে ওরাল ক্যান্সারগুলো হচ্ছে, জি। মুখের ক্যান্সার, গলার ক্যান্সার, এর জন্য প্রধানত দায়ী কিন্তু তামাক। জি। তামাকটা দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে যে যেটা জর্দা, ঘুল, দোক্তা, খৈনি, সাদা পাতা, যেটা আমাদের মহিলারা ব্যবহার করে বাংলাদেশে। আবার পুরুষরাও পানের সঙ্গে জর্দা খায়, আবার পুরুষরা ধূমপান করে। এখন অবশ্য মহিলারাও ধূমপান করছে, নানান ধরনের সিগারেট, ইলেকট্রনিক সিগারেট সেগুলো বাজারে আসছে এবং আমার কোম্পানি বলছে যে এগুলোতে কোনো ক্ষতি নেই। কিন্তু গবেষণায় দেখা গেছে যে সিগারেটের মধ্যে যথেষ্ট টক্সিক মানে নিকোটিন। বিষাক্ত পদার্থ রয়েছে, যেগুলোর কারণে আমাদের ওই হৃদরোগ পর্যন্ত হতে পারে। তো সেইটাই বলছি। এখন তামাকের কথাটা বললে না, ধূমপানের কথা দেখেন, এখন গবেষণায় রিসেন্টলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন গবেষণা করে বলছে যে এখন যে তরুণরা ধূমপান করছে, আমি তরুণের কথা বলছি বা কিশোরদের কথা বলছি, বাংলাদেশে এখন তো 10-12 বছরের কিশোরদের মধ্যে ধূমপাই দেখা যাচ্ছে। আমাদের গবেষণা পাওয়া গেছে বেশ একটা বড় সংখ্যায়, এবং তরুণরা তো করছেই ধূমপান। এরা যারা ধূমপান করছে তাদের মধ্যে 40% ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাবে। ওহো। সুতরাং ডায়াবেটিসটা শুধু বংশে থাকলে হবে তা নয়, ডায়াবেটিসটা শুধু ওজন বেশি থাকলে হবে তাই নয়। যারা ধূমপান এখন করছে কিশোর বয়সে বা তরুণরা, তাদের যখন 40 বয়স হবে, 35 হবে, তখন কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাবে। মানে হেলদি লাইফস্টাইল ফলো না করলে বিপদ আছে। সেটাই হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ডায়াবেটিস আছে যাদের, তারা যদি ধূমপান করে তাহলে এই যে জটিলতাগুলোর কথা একটু আগে বললাম, যেমন হৃদরোগ, তারপরে আপনার ব্রেন স্ট্রোক, তারপরে কিডনি রোগ, পায়ের পচনশীল রোগ, এইগুলা কিন্তু তাদের অধূমপায়ীর তুলনায় 25 গুণ বেড়ে যাবে। আহা। 25 গুণ বেড়ে যাবে, 25 টাইমস হায়ার রিস্ক। সুতরাং একটা বিশাল ব্যাপার। এবং আরও ক্ষেত্রে দেখা গেছে যে যারা ধূমপান করে তাদের ইনসুলিনের মাত্রা অনেক বেশি নিতে হয়। ধরেন আপনাকে ডাক্তার দেখিয়ে আপনাকে বলছো ইনসুলিন আপনি 10 ইউনিটস নেবেন রাত্রে ওই ইনসুলিনটা, কিন্তু যিনি ধূমপান করে তার জন্য হয়তো ডাবল ডোজের ইনসুলিন লাগবে। সুতরাং তার ব্যয়ও বেড়ে যাচ্ছে, তার ইনসুলিনের নেওয়ার সংখ্যাও বেড়ে যাচ্ছে, এবং তার জটিলতা হওয়ার ঝুঁকিও অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য আমি বলবো যে তামাক বা ধূমপান জাতীয় যেসব পদার্থ রয়েছে, ক্ষতিকর পদার্থ, যেগুলো তাদের জন্য একটা বিরাট ঝুঁকি, বিশেষ করে যারা তরুণরা এখন ধূমপান করে যায় তাদের জন্য একটা ঝুঁকি। আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস, আপনার মাধ্যমে আমি সবাই দর্শকদের কাছে অনুরোধ করব যেন তারা তাদের পরিবারে যদি কেউ তামাক ব্যবহারকারী থাকেন, যাদের ডায়াবেটিস আছে, ধূমপান করেন বা জর্দা খান, বা যারা তরুণরা দেখছেন যে তাদের ছেলেমেয়েরা ধূমপান করছে, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ঝুঁকিটা 40% বেড়ে যাবে। সুতরাং তাদেরকে আজই এই বিশ্ব ডায়াবেটিস দিবসে আমি বলবো যে আজকের থেকে তারা ধূমপান বর্জন করবেন বা তামাক বর্জন করবেন, তাহলে স্বাস্থ্য ঝুঁকি যে আপনার একটা রয়েছে সেটাও কমে যাবে, এবং সেটাতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটার থেকেও তারা মুক্ত হবেন। এখানেই একটা প্রশ্ন জাগে যে ডায়াবেটিস চিকিৎসায় একজন মুখ কিংবা
দন্তরোগ বিশেষজ্ঞ যারা রয়েছে তারা কিভাবে ভূমিকা রাখতে পারে? বিরাট ভূমিকা রাখতে পারে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখেন, আমার জীবনে আমি যত পেশেন্ট দেখেছি আমার চেম্বারে বা হাসপাতালে, তার মধ্যে 50% রোগীকে আমি ডায়াবেটিস শনাক্ত করে দিয়েছি, এমনও ঘটনা হয়েছে। আচ্ছা, মানে তারা তাদের চিকিৎসা করতে আসছেন আমার কাছে, হয়তো বা মাড়ির কাজ করবো বা একটা দাঁত তুলতে হবে তার, বা একটা সার্জারি লাগবে, তার আগে আমরা কিছু রুটিন টেস্ট দিই। তার তো ইতিহাস একটা নেই, ইতিহাস থেকে দেখলাম যে ডায়াবেটিস নাই, তিনি ধূমপান করেন না, ভালো কথা, কিন্তু তার ডায়াবেটিস আছে কি না এটাও কিন্তু আমার দেখার দরকার। সুতরাং আমরা কিছু রুটিন টেস্ট দিয়ে দিই, ডায়াবেটিসটা পরীক্ষা করতে বলি। তখন তিনি একটু বিরক্ত হন, কারণ দাঁত তুলতে আসছেন বা দাঁতের চিকিৎসা, আমি আবার ডায়াবেটিস পরীক্ষা কেন দিচ্ছি, লিঙ্ক খুঁজে পান না। কিন্তু যখন তিনি পরীক্ষা করে আসেন, তিনি একটু মন খারাপ করেই আসেন। মানে যাওয়ার আগে মন খারাপ করে যায়, ফিরে আসার সময় মন ফিরে খারাপ আসে, করে বলেন যে আমার তো ডায়াবেটিস হয়ে গেছে, এখন কি করব। আমি বললাম যে আপনি অনেক ভালো যে আপনি ব্লেসিংস ইন ডিসগাইজ, আপনি আসছিলেন তাই আপনার ডায়াবেটিসটা ধরা পড়ল না, তো আপনি জানতেনই না। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে আমাদের পৃথিবীতে, মানে বাংলাদেশেও, যে 50% ডায়াবেটিক রোগী জানেন না, শনাক্তই হয় না, জানেন না যে তার ডায়াবেটিস আছে। তো ইটস অ্যালার্মিং, রাইট। অর্থাৎ এটা একটা বিরাট অশনি সংকেত, অনেকেই জানে না। আর এখন তো ডায়াবেটিস যে বয়স হলে হয় তা না, কিন্তু অনেক ছোট ছোট বাচ্চাদেরও ডায়াবেটিস হয়ে যায়, যেটা টাইপ 1 ডায়াবেটিস বলি আমরা, ইনসুলিন নির্ভর ডায়াবেটিস, তাদেরও হয়ে যায়। অনেক ক্ষেত্রে তাদের আমাদের অফিসিয়াল যারা গভর্নমেন্ট অফিসার বা অন্যান্য চাকরির সময় যখন তার একটা মেডিকেল পরীক্ষা হয় না, তখন অনেকে ধরা পড়ে। আমাদের কাছে যখন আসে, আমি তো রেগুলার টেস্ট, মানে পরীক্ষা না করলে তো ধরা পড়ার, আর আমাদের দেশের সিস্টেম তো নাই যে একটা মেডিকেল চেক আপ রেগুলার। প্রতিটা উন্নত বিশ্বে তো একটা হেলথ ইন্স্যুরেন্স আছে পলিসি, তাই না? তাকে কিন্তু মেডিকেল টেস্ট করতে হয় প্রতি বছর, তাহলে তো হেলথ ইন্স্যুরেন্স ক্লিয়ার হবে না। এখন দেখতে হয় তার ডায়াবেটিস হচ্ছে কিনা, হার্ট ডিজিজ হচ্ছে কিনা, ব্লাড প্রেশার হচ্ছে কিনা, রুটিনটা আর পরীক্ষা করে। আমরা তো কোনো ঠেকায় না পড়লে কোনো কিছু করি না। এই যে আমাদের একটা বদভ্যাস বা আমাদের সিস্টেম নাই, এইটাকে আমি বলবো আজকের দিনে যে প্রতিটা ফ্যামিলির প্রত্যেকের যাদের বয়স 25-এর বেশি হচ্ছে বা 30-এর কাছাকাছি, বছরে একবার ডায়াবেটিস পরীক্ষা করানো। এবং যদি অনেকে দেখেন যে ঘা হয়েছে, শুকাচ্ছে না, মুখের ঘা শুকাচ্ছে না, বা অন্য কোনো অসুস্থতা দেখা দিচ্ছে, অন্য পরীক্ষার সাথে ডায়াবেটিসটাও পরীক্ষা করা উচিত। একটা আমাদের হাতে বেশি সময় নেই, একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে করবো চিন্তা করছি। গত 3 দশক ধরে আপনাকে একই রকম ভাবে দেখছি, এটা কিভাবে মেনটেন করছেন? ও আচ্ছা, এটা একটা গুড কোয়েশ্চেন। অনেকেই আমার এটা প্রশ্ন করেন যে আপনি কিভাবে তরুণ থাকেন। এই তরুণ থাকার মেইন মানে এইটাকে কী বলে, সিক্রেট হচ্ছে আমার লাইফস্টাইল আমি মডিফিকেশন করে ফেলছি। আমি যে বলি জীবন ব্যবস্থা পরিবর্তন করা, লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আমি ধূমপান করি না, আমি কোমল পানীয় খাই না, আমি ফাস্ট ফুড খাই না, আমি নিয়মিত ব্যায়াম করি, আমি নিয়মিত পর্যাপ্ত ঘুমাই, সকালে ঠিকমতো ঘুম থেকে উঠি, রাতে ঘুমোতে যাই, এবং আমার জীবন ব্যবস্থার যে যত কিছু স্বাস্থ্যসম্মত ব্যবস্থা আমি সবই করি। একটা প্রশ্ন করে শেষ করতে চেয়েছিলাম, সেটার মানে উত্তর পেয়ে গেছি, যে দর্শকদের জন্য আপনার চিকিৎসক হিসেবে পরামর্শটা কি? পরামর্শ হচ্ছে যে প্রত্যেকেই জীবনে যদি আমরা আজকের যে স্লোগানটা যে আমাদের ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং, সুস্বাস্থ্যই আমাদের হোক অঙ্গীকার, এটা সুস্বাস্থ্য অঙ্গীকার নিজের জন্য করতে হবে। কেন? আমি যদি ডায়াবেটিসে আক্রান্ত হই, ডায়াবেটিস কিন্তু সারা জীবনের রোগ, একবার হলে সারে না, এবং এইটা একটা বার্ডেন হয়ে যায়, এবং এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কষ্ট করতে হয়, মানে লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়। সুতরাং আপনি যদি সুস্থ থাকতে চান, এখন থেকেই জীবন ব্যবস্থা পরিবর্তন করুন। আপনার বাজে অভ্যাসগুলা, পান, সুপারি, জর্দা, তামাক, দোক্তা, খৈনি, ধূমপান ত্যাগ করুন। আপনি নিয়মিত খেলার মাঠে যান, শরীরচর্চা করুন, জিমে যান, এবং আপনি ফাস্ট ফুডকে আজকের থেকে পরিত্যাগ করুন। তাহলে আপনি জীবন ব্যবস্থা পরিবর্তন হবে, ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবেন। আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার, এই কথা যেমন দিয়ে শুরু করছিলাম, আপনাদের সবার প্রতি প্রত্যাশা যে এগুলো যে ডিসকাশন হচ্ছে সেগুলো মেনে চললেই আসলে আমাদের জন্য আসবে অনেক অনেক বেশি পরিবর্তন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো হ্যাপেনিং পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ।